হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার এই নতুন ব্লগটিতে আপনাদের স্বাগত জানাই। আমি এই রিসেন্ট শান্তিনিকেতনে গেছিলাম। আশা করছি আপনারা সবাই জেনেই গেছেন আমি কি কারণে গেছিলাম। আমার একটি আর্ট এক্সিবিশন ছিল, আর যেহেতু আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে যুক্ত, আমি ওখানকার টিচার, তো সেই কারণে এই আর্ট এক্সিবিশনটা শুধুমাত্র টিচারদের জন্যই ছিল। আমরা চলে গেছিলাম এক্সিবিশনের আগের দিন। আসুন আজকে আপনাদের শান্তিনিকেতনটি ঘুরে দেখাই। আমরা শান্তিনিকেতনে গিয়ে এই হোটেলটিতে স্টে করেছিলাম। হোটেলটির নাম গ্র্যান্ড অরিজিৎ, আর এই হোটেলটি চিত্রা মোড়ের কাছেই অবস্থিত। আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলটির ফোন নাম্বার সহ দিয়ে দেবো। তারপরে আমরা আউটিংয়ে বেরিয়েছিলাম। আসুন প্রথমেই আমি আপনাদের বীরভূমের কঙ্কালীতলা মন্দিরটি ঘুরে দেখাই। আমি এখন আছি কঙ্কালীতলার কালী মন্দিরে। এটি বীরভূম জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র। এটি শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটারের দূরত্ব। কঙ্কালীতলা বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। এটি 51 পীঠের শেষ সতীপীঠ হিসাবে খ্যাত। আপনাদের মন্দির চত্বরটি ঘুরে দেখায়। বীরভূম কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দির হিন্দু ধর্মের 51টি সতীপীঠের অন্যতম পৌরাণিক কাহিনী হচ্ছে এই কঙ্কালীতলা মন্দির। এখানে দেবী সতী কাঁখাল বা কোমর পড়েছিল। এটি কথিত আছে ষোড়শ শতাব্দীতে কালাপাহাড় এই মন্দিরের আদি শিবলিঙ্গ ধ্বংস করেছিলেন। চৈত্র সংক্রান্তিতে দেবীর মূল উৎসব এখানেই হয়। সেদিন কুণ্ডে মায়ের পুজো করা হয়। সে সময় মন্দিরকে ঘিরে মেলা বসে। এছাড়াও পৌষ সংক্রান্তি ও কৌশিকী অমাবস্যায় খুব বড় করে পুজো হয়। এখানকার দেবী বেদগর্ভা নামে পরিচিত। প্রচলিত নাম অনুসারে এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। ভূগর্ভস্থ শিবলিঙ্গ পূজিত হয়। এটি অন্যতম প্রধান সতীপীঠ, যা সাধক ও পর্যটকদের কাছে খুবই বিশেষ শ্রদ্ধার স্থান। পৌরাণিক মতে বলা হয়, দেহত্যাগের পর শিবের পিঠে থেকে গিয়েছিল কাঁখাল। এখানেই বলা হয় এখানকার প্রধান আকর্ষণ হলো কুণ্ড। এখানে এই কুণ্ডের ঈশান কোণে যেমন দেবী সতীর কাঁখাল নিমজ্জিত, তেমন দেবী ছাড়াও এই কুণ্ডে পঞ্চশিবের অবস্থান। এই ছোট্ট মন্দিরে একটি পাথরের বেদির ওপর দেবী সতীর কালী রূপের একটি চিত্র আছে। একে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই মন্দিরটির পাশে আপনারা অনেক রকমের দোকান পেয়ে যাবেন, আর সেখানে সোনাঝুরি হাটের মতনই অনেক ধরনের ভিন্ন ভিন্ন হাতের কাজের জিনিস আপনাদের দেখেই খুব পছন্দ হবে। আপনারা সেখান থেকে অনেক কেনাকাটাও করতে পারেন। আমরা কঙ্কালী মায়ের মন্দিরটি দর্শন করার পর বিশ্বভারতীর ক্যাম্পাসটি ঘুরে দেখেছি। আসুন দেখাই আপনাদের বিশ্বভারতীর ক্যাম্পাস। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রজন্মের জালে। আমরা আছি এখন সেই রবি ঠাকুরের শান্তিনিকেতনে। শান্তিনিকেতন এটি একটি ঐতিহাসিক জায়গা। 1866 খ্রিস্টাব্দে 1270 বঙ্গাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর
রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর বর্গ জমি বার্ষিকী 5,000 টাকায় কিনেছিলেন। তিনি একটি অতিথিশালা তৈরি করার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনটি শান্তির স্থান বলে গণ্য করা হয়। অনেক বছর পর 27 জানুয়ারি 1878 খ্রিস্টাব্দে 13ই মাঘ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন। তখন তার বয়স 17। 1888 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ট্রাস্টের মাধ্যমে সমগ্র এলাকাটি একটি ব্রাহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছিলেন। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম চালু করেন। 1925 খ্রিস্টাব্দে পাঠ ভবন নামে পরিচিতি হয় জায়গাটির। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটি ঠাকুর পরিবারের মাথায় নতুন পালক, যার দীর্ঘদিন ধরে বাংলার জীবন ও সমাজের ভিন্ন দিকে সমৃদ্ধি করেছিলেন। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পরিবেশ সাহিত্য, গান, চিত্রকলা ও নাটক সমৃদ্ধি ছিল। উনিশশো 21 সালের 23শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতী বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্যান করেছিলেন। 1951 সালে এটি ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেন। আর এই হচ্ছে সেই আমাদের প্রিয় শান্তিনিকেতন ও বিশ্বভারতী। আর এই বাড়িটি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ইকোনমিস্ট অ্যান্ড ফিলোসফার অমর্ত্য সেনের বাড়ি। আসুন আপনাদের আরেকটি জায়গায় নিয়ে যাই, বীরভূম শান্তিনিকেতনের কাছে সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ি 250 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহাসিক জমিদার বাড়ি।
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল। শ্রীনিবাস সরকার এই ঐতিহাসিক বাড়িটি তৈরি করেন। এই জমিদার বংশের আদিপুরুষ ছিলেন ভরতচন্দ্র সরকার, যিনি অখণ্ড বর্ধমানের নীলপুর গ্রাম থেকে এসে এখানে বসতি স্থাপন করেন। তার পৌত্র শ্রীনিবাস সরকার এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন। এই রাজবাড়িটির প্রবেশ মূল্য প্রতি জন পিছু 10 টাকা। আমরা এই রাজবাড়িটি ঘোরাফেরা করার পর তারপর আমরা দুপুরের লাঞ্চ করতে চলে গেছিলাম। আর আমরা লাঞ্চ করেছিলাম শান্তিনিকেতনের একটি সুন্দর রেস্টুরেন্ট 2 কন্যা। ওখানের খাবার দাবার ও তাদের ব্যবহার খুবই ভালো ছিল। আর আমরা নিয়েছিলাম ভেজ থালি, যেটি 180 টাকা পার থালি ছিল, কিন্তু ওখানে আনলিমিটেড ফিল করে দিচ্ছিল, যার যতটা চাই সে ততটা। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম আমার কুঠির। শান্তিনিকেতনের কাছে কোপাই নদীর তীরে অবস্থিত আমার কুঠির 1923 সালে স্বাধীনতা সংগ্রামে সুসেন মুখার্জির প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক সমবায় সমিতি। এটি মূলত বিপ্লবীদের নিরাপদ আশ্রয় হিসাবে গড়ে উঠেছিল, যা পরে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গ্রামীণ শিল্প ও কারুশিল্প, চামড়া, বাটিক, কাঁথা স্টিচ সংরক্ষণের অন্যতম কেন্দ্র পরিণত হয়। আর এখানে অনেক ধরনের জিনিস বিক্রয় করা হচ্ছিল। আর এরপর আমরা সোনাঝুরি হাটে গিয়ে কিছু কেনাকাটি সেরে তারপর আমরা আমাদের হোটেলে ফিরি, কারণ তার পরের দিনই আমার আর্ট এক্সিবিশনটি ছিল। পরের ব্লগটি দেখতে এই ব্লগটি অবশ্যই লাইক করে রাখবেন। আর আমার কথাটি আর আমার উপস্থাপনাটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। Thank you.